প্রতিপক্ষের সমালোচনা নয়, মানুষের জন্য কাজ করতে চান তারেক রহমান। ভোট চাইলেন ধানের শীষে, হুঁশিয়ার করলেন দুর্নীতি করলে টুটি চেপে ধরা হবে। কখনো আমানতের খেয়ানত করবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে কমিশনের। ভোটার প্রার্থী সহ সবার নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টার আশ্বাস সিইসির। বিদেশি কূটনীতিকদের আস্থা প্রকাশ। দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বিবৃতিতে বিস্মিত ও হতবাক বাংলাদেশ সরকার, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাসের উস্কানির তীব্র সমালোচনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু প্রতিপক্ষের সমালোচনা নয়, জনগণের জন্য কাজ করতে চায় বিএনপি। ফেনী ও কুমিল্লার সমাবেশে কেউ কেউ জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সকলকে সজাগ থাকারও আহ্বান জানান। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নির্বাচনী সফরে প্রায় 2 দশক পর রবিবার বিকালে তার নিজ নানার বাড়ি ফেনীতে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। ভোটের অধিকার এবং কথা বলার অধিকার কেউ যাতে কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। যে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী এইখানকার মানুষের যেমন বিএনপির উপরে একটা হক বা দাবি আছে, ঠিক বিএনপিরও এই 3 জেলার মানুষের উপরে একটা হক বা দাবি আছে। কি সেই দাবি? ধানের শীষকে নির্বাচিত করা। কারণ এটা খালেদা জিয়ার এলাকা, খালেদা জিয়া এই এলাকার সন্তান, খালেদা জিয়া এই এলাকার মেয়ে। স্বাভাবিকভাবেই ধানের শীষ নির্বাচিত হলে খালেদা জিয়ার সম্মান বৃদ্ধি পাবে, করতে হবে। পরে তারেক রহমানের বহর পৌঁছায় কুমিল্লার 14 গ্রামে। সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোন দল মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এরপর রাত 10টার দিকে কুমিল্লার সোয়াগাজীর ফুলতলী ডিগবাজি মাঠের সমাবেশে উপস্থিত হন তারেক রহমান। বলেন, শুধু প্রতিপক্ষের সমালোচনা নয়, মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। আমাদের যে বিভিন্ন যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে, সেই প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম। আমি তাদের নামও নেইনি, তাদের কোনো সমালোচনা আমি করিনি। করেছি? আচ্ছা, কারণ সামনে নির্বাচন। আমি কি করব আমার দেশের মানুষের জন্য, দেশের মানুষ তো তাই জানতে চায়, তাই না? এখন যদি অন্য মানুষের সম্পর্কে গীবত গাই, সমালোচনা করি, আপনার পেট ভরবে? আপনার পেট ভরবে না। আপনি তো আমার কাছে জানতে চান যে আমি কি করব, আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব, এটাই তো। নির্বাচনী সফরে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি দেশ গঠন এবং জনগণের উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এর আগে চট্টগ্রাম পলো গ্রাউন্ড মাঠে জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 12 ফেব্রুয়ারি কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সজাগ থাকতে নেতাকর্মী ও জনগণকে সজাগ থাকার তাগিদ দেন তিনি। ভোটের দিন তাহাজ্জুদে নামাজ পড়ে কেন্দ্রে যাওয়ারও আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার কথাও জানান তারেক রহমান। বলেন, কেউ দুর্নীতি করলে টুটি চেপে ধরা হবে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ছবি তুলেছেন আরিফুল ইসলাম মাসুম। 20 বছরেরও বেশি সময় পর চট্টগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 1.5 যুগেরও বেশি সময় পর তারেক রহমানের আগমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে। সকাল থেকেই চট্টগ্রাম মহানগর ও বিভাগের বিভিন্ন জেলা থেকে রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে পলো গ্রাউন্ডের নির্বাচনী জনসভায় যোগ দেন নেতাকর্মীরা। ভোট দিব কিসে, ধানের শীষে স্লোগান সহ নানা স্লোগানে মুখরিত হয় পলো গ্রাউন্ড ও এর আশপাশের এলাকা। দুপুর 12:30টার কিছু পর পলো গ্রাউন্ড মাঠের জনসভায় হাজির হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগেই কানায় কানায় পূর্ণ হয় পলো গ্রাউন্ড। জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায়। এ সময় জনসভায় আগত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। গতানুগতিক ধারার রাজনৈতিক বক্তব্যের বাইরে গিয়ে বক্তব্য দেন তারেক রহমান। তারেক রহমান বলেন, নারীদের কর্মহীন রেখে এগিয়ে যাওয়া সম্ভব নয়। ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ জনগণকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে। আজ এই নির্বাচনী জনসভায় দাঁড়িয়ে একটি রাজনৈতিক দল হিসাবে
আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দল যারাই হোক না কেন, আমরা তাদের সম্পর্কে আপনাদেরকে হয়তো অনেক কথা বলতে পারি, তাদের হয়তো অনেক দোষ ত্রুটি তুলে ধরতে পারি, কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হবে? কি ভাই, আমরা যদি সমালোচনা করার সময় যদি সমালোচনা করি, দেশের সাধারণ মানুষের কি তাতে কোনো উপকার হবে? উপকার হবে না। আমি 17 বছর পর যেদিন দেশের মাটিতে পা রেখেছিলাম, সেদিন আমি সমগ্র বাংলাদেশের মানুষের কাছে একটি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আমাদের একটি পরিকল্পনা আছে দেশের মানুষকে ঘিরে, দেশকে ঘিরে। তারেক রহমান বলেন, দেশের মানুষ গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভোটের অধিকার ফিরে পেতে এবং পরিবর্তন আনতে জীবন দিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে পাহাড় সমতল, সবাইকে নিয়ে দেশ গড়বে। আন্দোলনের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের সময়। 71 সালে যুদ্ধের সময় আমরা দেখিনি কে সমতলের মানুষ, কে পাহাড়ের মানুষ। আমরা চাই সকলকে নিয়ে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য। সে পাহাড়ের মানুষ হোক, সে সমতলের মানুষ হোক, সে ইসলাম ধর্মের মানুষ হোক, সে অন্য কোনো ধর্মের মানুষ হোক, আমরা সকলকে নিয়ে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে চাই। ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তারেক রহমান। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। এই যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র, সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে, বাণিজ্যিক সুবিধা তারা চায়। 12 তারিখে নির্বাচন, ইনশাআল্লাহ এই নির্বাচনের দিন আপনাদের কাছে আমার প্রত্যাশা, কখন যাবেন ভোট দিতে? না, এবার ফজরে গেলে হবে না, এবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতে হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং ভোট কেন্দ্রের সামনে গিয়ে, যার যেই ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ জামাত করে আদায় করবেন এবং তারপরে লাইন দিয়ে ভোটের জন্য দাঁড়িয়ে যাবেন যখনই ভোট কেন্দ্র খুঁজে পারবেন ইনশাআল্লাহ। তাহলে কথা একটাই, করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। 12 ফেব্রুয়ারির নির্বাচনের দিন কেউ যাতে ভোটাধিকার ছিনিয়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। পলো গ্রাউন্ডে নির্বাচনী জনসভার জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। উজ্জীবিত নেতাকর্মীরা বলছেন, তারেক রহমান নির্বাচনী জনসভায় যে নির্দেশনা দিয়েছেন, মাঠে গিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে, সেই অনুযায়ী তারা কাজ করবেন এবং তারেক রহমান বাংলাদেশ গড়ার জন্য যে পরিকল্পনা নিয়েছেন সেটা তারা বাস্তবায়ন করবেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, পলো গ্রাউন্ড, চট্টগ্রাম। সকালে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে তরুণদের সাথে পলিসি ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান। দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ করতে তরুণদের পরামর্শ চান তিনি। পলিসি ডায়ালগ অনুষ্ঠানে তারেক রহমান জানিয়েছেন, নির্বাচিত হলে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, বায়ু দূষণ রোধে 5 বছরে 50 কোটি গাছ রোপণ করা হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচিত হলে স্বাস্থ্য সুরক্ষায় সারা দেশে 1 লাখ হেলথ কেয়ার নিয়োগ করা হবে, যার 80 থেকে 82% থাকবে নারী হেলথ কেয়ারার। প্রশিক্ষিত হেলথ কেয়ারাররা সারা দেশে সাধারণ স্বাস্থ্য সমস্যার সমাধান দেবে, যেন সামান্য সমস্যা নিয়ে কাউকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে দৌড়াতে না হয়। দেশে 1 লক্ষ হেলথ কেয়ারের অ্যাপয়েন্টমেন্ট করব, যাদেরকে যে ফার্মাসিস্ট যেটা বললেন আপনি, ওই ট্রেনিং দিব, বেসিক হেলথ ট্রেনিং যাদের দেওয়া থাকবে। ঠিক আছে, তারা গ্রামে গ্রামে যাবে, একদম বাড়ি বাড়ি হিসাবে ওইভাবে আমরা প্ল্যানিং করে তাদেরকে সাজাবো আমরা, যে 1জন বা 2জন হেলথ কেয়ার এই গ্রামটার জন্য রেসপন্সিবল থাকবে এবং তাকে আমরা ওখান থেকেই অ্যাপয়েন্ট করবো। বিশেষ করে বাংলাদেশে একটা প্রবলেম মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে, স্বামী বা ছেলে বা ভাই বাইরে কাজে ব্যস্ত, সময় দিতে পারছে না, ফলে মহিলা যদি অসুস্থ হয়, বাড়ির কোনো মহিলা অথবা বাচ্চা যদি অসুস্থ হয়, আচ্ছা ঠিক আছে কালকে নিবো ডাক্তারের কাছে, পরশু নিবো ডাক্তারের কাছে, কিন্তু বাচ্চাটা বা মহিলার অসুস্থতা বাড়েই যাচ্ছে। তো এই একটা সমস্যা আছে, কিন্তু হেলথ কেয়ারের যদি বাসায় বাসায় যায়, তখন মহিলা এবং শিশুরা এটার একটা অ্যাডভান্টেজ পাবে। আপনি এইভাবে আস্তে 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 আস্তে, এটা রাতারাতি হবে না, সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে আপনি হেলথ ফ্যাসিলিটিটা গ্রামে গ্রামে ঘরে ঘরে কম বেশি পৌঁছাতে পারবেন আপনি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির কাছেই জনগণ নিরাপদ, কখনো আমানতের খেয়ানত হবে না। যাকে খুশি তাকে ভোট দিলেও স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান তার। বলেন, মুক্তিযুদ্ধের সময় জামাত ছিল স্বাধীনতার বিরোধী। রবিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, মানুষের কল্যাণে কাজ করতে চায় বিএনপি। পরিবারের মেয়েদের দেওয়া হবে ফ্যামিলি কার্ড, যা একটি পরিবারের আর্থসামাজিক খুঁটি হয়ে দাঁড়াবে। কৃষকদের জন্য দেওয়া হবে কৃষি কার্ড, যার মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে বীজ পেয়ে আরও সামনে এগিয়ে যাবে। এছাড়াও স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যাতায়াতের ব্যবস্থার উন্নয়ন সহ বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থারও পরিকল্পনা করা হয়েছে বলে জানান মহাসচিব। এটা স্বীকার করেন তো নাকি? আমরা কোনোদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাই না। আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করব না। আমরা মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই, নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে চাই এবং মানুষকে কথা বলার অধিকার দিতে চাই। যে প্রত্যেক বাড়িতে একজন মা প্রধান যিনি, তিনি একটা কার্ড পাবেন। এই কার্ডটাতে দিলে তিনি এই কার্ড দেখে ন্যায্য মূল্যে চাল, ডাল, লবণ, আটা এগুলো কিনতে পারবেন। আর সেই সঙ্গে হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন। আর তিনি এইটা দিয়ে বাচ্চাদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি করতে পারবেন। দর্শক, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের খবর সংগ্রহে রয়েছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যাচ্ছি সেখানে। জাহাঙ্গীর, তারেক রহমানের নির্বাচনী জনসভার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। কনক, তারেক রহমান আজ সকালে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে যে জনসভা শুরু করেছিলেন, নির্বাচনী জনসভা, সেটি কাঁচপুরের মধ্য দিয়ে শেষ হবে। তিনি কিছুক্ষণ আগে দাউদকান্দি কাঁচপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি কাঁচপুরের বালুর মাঠে যে জনসভাটি নির্বাচনী, সেই নির্বাচনী জনসভায় এসে হাজির হবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন রাত 1:15 বাজে, কিন্তু মানুষের মধ্যে বিন্দুমাত্র কোনো ক্লান্তি নেই। তারা রাতের ঘুমকে আপনার বাদ দিয়ে এই তারেক রহমানের বক্তব্য শোনার জন্য কাঁচপুরের বালুর মাঠে এসে হাজির হয়েছেন। নারায়ণগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন, সাধারণ মানুষ এসেছেন তারেক রহমানকে এক নজর দেখতে এবং তার কথা শুনতে। তিনি যেই পরিকল্পনা দিচ্ছেন আগামী দিনের বাংলাদেশ গড়ার এবং জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে বিএনপি নেতাকর্মীরা কাজ করবে, তারও একটি নির্দেশনা তাদেরকে দেওয়া হবে, সেই অপেক্ষায় তারা আছেন। এবং সেই রাত প্রায় মাঝরাত এখন তারা তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন তিনি কি বক্তব্য রাখেন। আমরা দেখতে পাচ্ছি যে রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সেই দুপুর থেকে তারা এখানে এসে সমবেত হয়েছেন এবং প্রার্থী আছেন, ধানের শীষের প্রার্থী এবার যারা মনোনীত হয়েছেন তারা আছেন। তারেক রহমান তাদের হাতে ধানের শীষ তুলে দিবেন এবং নারায়ণগঞ্জের মানুষের কাছে তাদেরকে পরিচয় করে দিবেন এবং আগামী দিনে যাতে ধানের শীষের জনগণ ভোট দেন সেজন্য তিনি আহ্বান জানাবেন, নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন। তিনি আহ্বান জানাবেন, নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন এবং আগামী দিনে যে তিনি বাংলাদেশ গড়তে চান, যার জন্য তিনি সাধারণ মানুষের মতামত নিচ্ছেন, ছাত্র জনতার মতামত নিচ্ছেন, তরুণদের মতামত নিচ্ছেন। সবার মতামতের ভিত্তিতে মানুষ একটি সবার জন্য সুখী, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে চান। তারও পরিকল্পনা তিনি কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের পোলো গ্রাউন্ড থেকে শুরু করে যে 6টি জনসভা হয়েছে, প্রত্যেকটিতে তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেছেন। কিভাবে তিনি দেশকে এগিয়ে নিতে চান, তার কি পরিকল্পনা, জনগণ কি চান, সবকিছু মিলেই তিনি দেশটাকে এগিয়ে নিতে চান। তো আমরা এখানে অপেক্ষা করছি, নেতাকর্মীরা অপেক্ষা করছে। তারেক রহমান আজকের চট্টগ্রাম থেকে নিজের নির্বাচনী জনসভা শুরু করেছিলেন, কাঁচপুরের সেই নির্বাচনী জনসভার মধ্য দিয়ে তার আজকের কর্মসূচি শেষ হবে। তো এখন সবাই নেতাকর্মী অপেক্ষা করছে তারেক রহমানের জন্য।
নির্বাচনে পরাজয়ের ভয়ে কেউ কেউ বাঁকা অন্ধকার গলিতে যেতে পারেন আশঙ্কা জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের। জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ঢাকার 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণার জনসভায় অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে 11 দলীয় জোট, তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার রাজধানীতে জামায়াত ইসলামী মনোনীত এবং 11 দলীয় ঐক্য সমর্থিত ঢাকা 4, 5, 6 ও 7 নির্বাচনী জনসভার আয়োজন করে দলটি। এতে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলীয় জোটের নেতারা। এ সময় 11 দলীয় জোটের নেতারা জনগণকে মার্কা নয় ব্যক্তি দেখে ভোট দেওয়ার আহ্বান জানান। যাদের স্বপ্ন জেগেছে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার, যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের, আমরা ইনশাআল্লাহ 12 তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাআল্লাহ। সমাজে ইনসাফ নাই। আমরা যারা এখানে আছি আমরা ওয়াদাবদ্ধ, নতুন বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই। এতে অংশ নিয়ে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে 11 দলীয় জোট। চাঁদাকে আমরা ঘৃণা করি, এটা বিক্তার চেয়ে নিকৃষ্ট। আমরা ইনশাআল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতেও দেব না। তারা যদি ন্যায়ের পথে, কল্যাণের পথে, স্বাভাবিক জীবনযাপনের পথে ফিরে আসে, মোস্ট ওয়েলকাম। আমরা সম্মান দেখাবো আর বলবো, জানা সূত্রে যাদের চাঁদা এনেছো তাদেরটা ফেরত দিয়ে দাও। যদি চাঁদা ফেরত দিতে না পারো, তারা যদি ব্যবসায়ী হয়, তাদের কর্মচারী হয়, তার ঋণ পরিশোধ করো। বাকিটা রাষ্ট্র তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ। এদিন ধূপখোলা মাঠে ঢাকা 6 আসনের 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতের আমির আরও বলেন, সকল সভ্য দেশের সাথে সুসম্পর্ক রাখবে 11 দলীয় জোট, তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কিংবা কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না। কাউকে প্রভু মানব না, সবাইকে বন্ধু মানতে রাজি আছি, বুকে জড়িয়ে আলিঙ্গন করতে রাজি আছি। শর্ত একটা, এখানে অবশ্যই পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাম্য থাকতে হবে। জামায়াতের আমির আশ্বাস দেন, ক্ষমতায় গেলে ঘরে বাইরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পরে বিকেলে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় অংশ নিয়ে প্রার্থীদের পক্ষে ভোট চান তিনি। জনসভার মধ্যে ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রতিশ্রুতি নিয়ে জনগণের দ্বারে দ্বারে যাচ্ছেন ঢাকার বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে যোগ দিচ্ছেন জনসভা ও প্রচারণায়। প্রত্যাশা পূরণের আশ্বাস দিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন তারা। মোবাশ্বের আহমদের রিপোর্ট। রবিবার দিনব্যাপী রাজধানীর শাহজাহানপুরে নিজ নির্বাচনী এলাকায় অলিগলিতে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা 8 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচন সুষ্ঠু হবে এমন আশা প্রকাশ ব্যক্ত করলেও কিছু দল ও সরকারের কিছু মহলের বক্তব্য ও তৎপরতা সন্দেহজনক বলে অভিযোগ করেন তিনি। মানুষকে ঘায়েল করতে হলে যে সমস্ত অস্ত্রগুলো দরকার সেই অস্ত্রগুলো তারা ব্যবহার করছে, এবং এই সমস্ত কথার এবং ডকুমেন্টারি ফিল্মের কোনো সত্যতা নাই, এবং এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে অনেক কিছু তৈরি করছে। এরা বট বাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে ফেলেছে। আর এরা যে মিথ্যা কথা বলে, এই শ্রেণীর লোকগুলো যে মিথ্যা কথা বলে, জাতির সামনে এটা পরিষ্কার। রাজধানীর খিলগাঁও থানার 75 নম্বর ওয়ার্ড নাগদারপাড়ে নির্বাচন অফিস উদ্বোধন ও মতবিনিময় সভায় যোগ দেন ঢাকা 9 আসনে ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়নই তার লক্ষ্য। ব্যালটের মাধ্যমে নির্বাচিত হলে আপনাদের পরামর্শ নিয়ে অগ্রাধিকার সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজ করব। আমরা এলাকা ভিত্তিক যাব, মাঠের মধ্যে বসবো, ঘন্টার পর ঘন্টা আলোচনা করব কোন কাজটা আগে আমাদের করতে হবে। এদিকে ঢাকা 16 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছে বিএনপি প্রার্থী আমিনুল হক। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি এলাকাকে মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্তের প্রতিশ্রুতি দেন তিনি। আমাদের এই নিম্নয়ের মানুষগুলো দীর্ঘদিন ধরে তারা উচ্ছেদের আতঙ্কে ভুগছে। তাদের আমি যদি আল্লাহর রহমতে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি,
সবার আগে আমি আমার এই মানুষগুলোর জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করব। দক্ষিণখান ৪৯ নম্বর গাওয়াইর বাজার এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৮ আসনে বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। নির্বাচিত হলে দীর্ঘদিনের গ্যাস সংকট সমাধানে কাজ করবেন বলে জানান তিনি। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো এবং দেশের অর্থনীতি শক্তিশালী করাই বিএনপির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন ঢাকা ৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, ব্যবসা বাণিজ্য যত বাড়বে তত বেশি কর্মসংস্থান হবে, তাই ব্যবসা বান্ধব পরিবেশ ও শক্তিশালী অর্থনীতির প্রতিশ্রুতি দেয় বিএনপি। রবিবার পুরান ঢাকার ব্যবসায়ীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, বেকারত্ব দূর করতে ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের জন্য সরকারি সহযোগিতা অত্যন্ত প্রয়োজনীয়। অর্থনীতি শক্তিশালী হলে রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করা সম্ভব। এছাড়াও বংশালে বাংলাদেশ পাইপ অ্যান্ড টিউবওয়েল মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি বলেন, এই নির্বাচন যদি আমরা সুষ্ঠু, সঠিক ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারি এবং শান্তিপূর্ণ উপায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার বা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করতে পারি, তাহলে আমরা যে কারণে লড়াই করেছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তা বাস্তবে রূপ পাবে। সাবেক চেয়ারপারসন, দেশনেত্রী, মঞ্চে উপস্থিত অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, সংক্ষিপ্ত জীবনী আলোকপাত করছেন। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় ব্যবসা বান্ধব এবং আমাদের অর্থনীতিকে অগ্রগামী করার জন্য বিভিন্ন ধরনের নীতিমালা ইতিপূর্বে আমরা নিয়েছি। আপনাদের ব্যবসা যত বৃদ্ধি পাবে, লোকজনকে আপনারা চাকুরি দিতে পারবেন, আপনারা কর্মসংস্থান তৈরি করতে পারবেন। বেকারত্ব দূর করার জন্য ব্যবসায়ী সমাজকে তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য সরকারি সহায়তা দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় বলে আমি মনে করি। প্রার্থী, ভোটার সহ সবার নিরাপত্তার সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেছে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের কাছে। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে আলোচনা শেষে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। আর ইউরোপীয় ইউনিয়ন ও UNDPর প্রতিনিধিদের আশা নির্বাচনটি হবে অংশগ্রহণমূলক। রিপোর্ট করছেন সৈকত সাদিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে বাংলাদেশে কর্মরত রাষ্ট্রদূত ও বিদেশি সকল মিশনের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছে ইসি। রবিবার সকালে ঢাকার একটি হোটেলে এ বৈঠকে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন সহ 4 কমিশনার। এই সময় পোস্টাল ভোট, আইন শৃঙ্খলা সহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানতে চান কূটনীতিকরা। প্রায় 1.5 ঘন্টার বৈঠক শেষে নির্বাচন নিয়ে ইসির সার্বিক প্রস্তুতিকে স্বাগত জানিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন। জাতীয় নির্বাচন আয়োজনের জন্য গত কয়েক মাস ধরে তাদের কর্মকাণ্ড এবং আমাদের সাথে যোগাযোগ রক্ষা করায় তাদেরকে অনেক ধন্যবাদ। সুষ্ঠু নির্বাচনের আয়োজনের জন্য আইন শৃঙ্খলা রক্ষা সহ নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতিতে আমরা আশ্বস্ত হয়েছি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিসি বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করবে ইসি। পোস্টাল ভোটের পদ্ধতিটা জানতে চেয়েছেন ওনারা। তারপরে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সির ডেভেলপমেন্ট, কী পরিমাণ লোকজন ডেভেলপমেন্ট হবে, কী প্ল্যান, কার আন্ডারে এগুলো চলবে, ল এনফোর্সমেন্ট এজেন্সি হবে। আমরা বুঝিয়েছি যে এখানে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই এই যে কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে। সিসি আরও বলেন, শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার সব ব্যবস্থা করা হবে। আমরা এখানে যে আর্মি ডেপ্লয় করব, বিজিবি ডেপ্লয় করব, র্যাব ডেপ্লয় করব, আমার এই যে নৌবাহিনী, বিমান বাহিনী, তারপরে আনসার, অল the huge deployment will be there. আমাদের তরফ থেকে we will do our best to ensure a safe environment for the voters এবং এটা ইনশাআল্লাহ আমরা পারবো। এবার নির্বাচন পর্যবেক্ষণে 83 বিদেশি প্রতিষ্ঠানকে ইসি আমন্ত্রণ জানালেও এখন পর্যন্ত নিশ্চিত করেছে 36টি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।
মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে প্রকাশ্যে একটি অনুষ্ঠানে বিবৃতি দেয়ায় বাংলাদেশের সরকার ও জনগণ বিস্মিত ও হতবাক হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার এক বিবৃতিতে এই কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, পলাতক শেখ হাসিনা, যিনি মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দোষী সাব্যস্ত হয়েছেন, গত 23 জানুয়ারি দিল্লিতে একটি অনুষ্ঠানে একটি বিবৃতিতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল তাকে, যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানান। তার দলের অনুগত ও সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানিও দেন। বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ এই সংগঠনকে দায়ী করবে এবং এর অশুভ ষড়যন্ত্র ব্যর্থ করতে যথাযথ ব্যবস্থা নেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বাধ্যবাধকতা ভারত এখনও কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। এটি স্পষ্টতই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, রোজায় কিছু কিছু পণ্যের দাম কমবে। জানান, গত বছরের চেয়ে এবার নিত্যপণ্য 40% বেশি আমদানি হয়েছে, তাই দাম মানুষের নাগালের মধ্যেই থাকবে। রবিবার রোজাকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে এই তথ্য জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা আশ্বস্ত করেছে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর ও পদ্মা সেতুর মতো অযাচিত প্রকল্পের জন্য সরকারের বড় দায় তৈরি হয়েছে। বলেন, এর ফলে টাকার অবমূল্যায়ন হয়েছে, সরকারকে IMF এর কাছ থেকে বড় ঋণও নিতে হয়েছে। এসবের প্রভাব পড়েছে বাজারের নিত্যপণ্যের দামে। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে 5 লাখ টন রাইস ব্র্যান্ড অয়েল ছাড়া হয়েছে, ফলে ভোজ্য তেলের বাজারও স্থিতিশীল থাকবে। বাংলাদেশকে T20 বিশ্বকাপ থেকে বাদ দেয়ায় আইসিসির আচরণের সমালোচনা বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। আইসিসির ভেতরে সমস্যা দেখছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন WCA। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশকে T20 বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। আইসিসির এমন আচরণে আন্তর্জাতিক অঙ্গনে বইছে সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক ক্রিকেটার থেকে সংগঠকরাও। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে আইসিসির আচরণে হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিও আইসিসির দ্বৈত নীতিতে ক্ষুব্ধ। বিশ্বকাপের মতো আসরে খেলতে না পারা টাইগার ক্রিকেটারদের জন্য বড় ক্ষতি বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার তারকা জন্টি রোডস। বাংলাদেশের অনুপস্থিতি ক্রিকেটের জন্য দুঃখজনক মন্তব্য আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরানোয় আইসিসির ভেতরে সমস্যা দেখছে WCA। আমাদের যে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের কাছে দেশের সম্মান আগে, তবে বাংলাদেশের খেলতে না পারা বিসিবি ও সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে মনে করেন তিনি। বাংলাদেশ দল দীর্ঘদিন ধরে বিশ্বকাপ ক্রিকেট খেলছে এবং বাংলাদেশ ক্রিকেট বিশ্বে অত্যন্ত মর্যাদাশীল একটি অবস্থায় রয়েছে। সেইখানে কার ল্যাকিংসের কারণে এবং কেন এই ধরনের কমিউনিকেশনের অভাবে কেন আমরা খেলতে যেতে পারছি না, সবার আগে হচ্ছে আমার খেলোয়াড়দের নিরাপত্তা। মুস্তাফিজের বিষয়টা আমরা যদি ক্রিকেট বোর্ড, আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড বা IPL এর সাথে যারা জড়িয়ে আছেন তাদের সাথে বসে কথা বলে যদি এটাকে সমাধান করা যেত, তাহলে হয়তো আজকে এই বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে খেলতে না যাওয়ার যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটি হয়তো নাও হতে পারে। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমার যে ক্রিকেট বোর্ড অত্যন্ত নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে। তাদের এই হঠকারী সিদ্ধান্তের কারণে আমি মনে করি যে আমার দেশের ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান ক্রিকেট বোর্ডের ব্যর্থতার দায় সাবেক ক্রীড়া উপদেষ্টার উপর চাপিয়েছেন আমিনুল। সাকিবকে হঠাৎ করে কেন্দ্রীয় চুক্তিতে রাখা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মনে করেন তিনি। ক্রীড়া উপদেষ্টা যেভাবে সরাসরি ক্রিকেট বোর্ডকে কলঙ্কিত করেছে, ক্রিকেট বোর্ডকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের সেই অনভিজ্ঞ ক্রীড়া উপদেষ্টা সেটা না করলেও পারতেন। সাকিবের মতো একজন লিজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশের হয়ে খেলবে এটা আমরাও চাই, কিন্তু ক্রিকেট বোর্ড বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না। এখন তারা স্ট্যান্ডবাজি করে সাকিবের কথাটা, যেটি আপনাদের ভাষ্য অনুযায়ী যে সাংবাদিকরা প্রশ্ন করার আগেই সাকিবকে দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা করা হচ্ছে, এটি সিদ্ধান্ত তো ক্রিকেট বোর্ড দিতে পারে না। কারণ সাকিবের যে ইস্যুটা রয়েছে সেটা রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের আইনের বিষয় রয়েছে। সেই রাষ্ট্রীয় আইন অমান্য করে ক্রিকেট বোর্ডের কোনো এখতিয়ার নাই সাকিবকে ফিরে আনার।
এদিকে বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ বয়কটের গুঞ্জনের মাঝেই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সালমান আগার নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের উপর ছেড়ে দিয়েছে পিসিবি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। প্রতিপক্ষের সমালোচনা নয়, মানুষের জন্য কাজ করতে চান তারেক রহমান। ভোট চাইলেন ধানের শীষে, হুঁশিয়ার করলেন দুর্নীতি করলে টুটি চেপে ধরা হবে। কোনো আমানতের খেয়ানত করবে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। জুলাই যোদ্ধাদের ভোটের বাক্সে হাত দিলে আগুন জ্বলবে, হুঁশিয়ারি ডক্টর শফিকের। নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে কমিশনের। ভোটার প্রার্থীসহ সবার নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টার আশ্বাস সিইসির। বিদেশি কূটনীতিকদের আস্থা প্রকাশ। দিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বিবৃতিতে বিস্মিত ও হতবাক বাংলাদেশ সরকার, জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাসের উস্কানির তীব্র সমালোচনা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।